दबाव, सस्पेंस, টান টান উত্তেজনা। আজ সারাদিন ধরে এক নাগারে বৃষ্টি পড়ছে। আকাশটা এমন ধূসর হয়ে আছে যেন কেউ গোটা শহরের রং চুরি করে নিয়েছে, তবে সেটা আর ফেরায়নি। অর্পিতা বসে আছে বারান্দায়, একলা, নিস্তব্ধ, হাতে আধ ভর্তি চা। তবে তার ধোঁয়া অনেক আগেই উড়ে গেছে, কিন্তু ওর চোখ আটকে আছে সামনের ফ্ল্যাটটার দিকে। ওখানকার একটা জানালায় কে যেন একজন দাঁড়িয়ে আছে। তার চুল ভেজা, মুখ সাদাটে, চোখ ফাঁকা। দূর থেকে মনে হচ্ছে অর্পিতা যেন নিজের প্রতিবিম্ব দেখছে সামনের ফ্ল্যাটের কাছে। তবে ঠিক তখনই সামনের ফ্ল্যাটের পর্দাটা একটা দমকা হাওয়ায় যেন নড়ে উঠল। জানলাটা হঠাৎ বন্ধ হয়ে গেল একটা বিচ্ছিরি শব্দ করে। তবুও কাছে স্পষ্ট দেখতে পাওয়া যায় সেই মেয়েটি এখনো নড়ল না। অর্পিতার বুকের ভিতর জাগলো ভীষণ এক কম্পন। রাত ভীষণ গভীর। ইতিমধ্যেই বৃষ্টি থেমে গেছে, তবে আশেপাশে ছেড়ে গেছে এক মিষ্টি সুগন্ধ। অর্পিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখখানি দেখছে। শেষ কয়েকদিন ধরে ওর ঘুম হচ্ছে না ঠিক মতো। অফিস ঝামেলার নিজের ভিতরের সেই একঘেয়ে নিস্তব্ধতা সব মিলিয়ে ওকে রীতিমতো পাগল করে তুলেছে। কিন্তু এত কিছুর পরেও ওকে এতটা ক্লান্ত, এতটা অলস লাগে না যতটা আজ লাগছে। আয়নায় নিজের মুখটা কেমন যেন অচেনা লাগছে আজ ওর। চোখ দুটো কালো, আরো গভীর। আয়নার দিকে অর্পিতা তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ ওর মনে হলো, না, এটা এটা আমার আমার চোখ না, এটা কে? সঙ্গে সঙ্গে অর্পিতা নজর ঘুরিয়ে দেখল আয়নার নিচের কিছুটা অংশ হঠাৎ ফেটে গেছে। অর্পিতা ভীষণ ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। ঘর নিস্তব্ধ। দূরে কোথাও একটা বিচ্ছিরি শব্দে পাখি ডাকছে। ঠিক এমন সময় অর্পিতার কানে এলো আরো যেন কিছুর একটা শব্দ। অর্পিতা ভালো করে শোনার চেষ্টা করল, আর বুঝল ভীষণ মৃদু শব্দে ওর দিকে যেন কেউ আসছে, ঠিক ওরই দিকে আসছে। কিন্তু বিষয়টা হলো আওয়াজটা বাইরে থেকে না, আওয়াজটা আসছে কাঁচের ওপার থেকে। হঠাৎ ডাইনিং এ থাকা পেন্ডুলাম ঘড়িটা বেজে উঠল। রাত 12টা। আয়নারই পাশে থাকা ফোনটা বেজে উঠল এইবার। ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল অর্পিতা, প্রাইভেট নাম্বার। হ্যালো। কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাসের মতো একটা শব্দ এলো। কে বলছেন? উপাসের গলাটা মেয়েলি, কিন্তু একদম ওর নিজের কণ্ঠস্বর। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো না? অর্পিতা ভীষণ ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দিল।
তবে আবার বেজে উঠল ফোনটা। স্ক্রিনে এবার লেখা অর্পিতা। পরের দিন সকালে ও গেল একজন সাইকিয়াট্রিস্টের কাছে। ওনার নাম ডক্টর রোহিত সেন। ডক্টর সেন অর্পিতাকে চেক আপ করে শান্ত গলায় বললেন, তুমি হয়তো হ্যালুসিনেট করছো অর্পিতা। স্ট্রেস, নিঃসঙ্গতা, ঘুমের অভাব, এগুলোর কারণেই হয় এসব। অর্পিতা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, না মানে আমি ওকে দেখেছি, ওকে পুরো আমার মতোই দেখতে। ডাক্তার সেন মোটা ফ্রেমের চশমাটা নামিয়ে অর্পিতার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি জানো, কখনো কখনো মানুষ নিজের একটা দ্বিতীয় রূপ কল্পনা করে নেয়। একে বলে ডপলগ্যাঙ্গার সিনড্রোম। অর্পিতা মাথা নেড়ে উঠল, কিন্তু তার মন মানল না। সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা 3টে এসে থেমেছে। অর্পিতা চুপচাপ আয়নার দিকে তাকিয়ে বসে আছে। আশেপাশে সব বাড়ির ঘরের আলো নিভে গেছে, শুধু রাস্তার ল্যাম্প পোস্টের হালকা আলো এসে পড়েছে দেওয়ালে। অর্পিতা বুঝল আজ যেন ওর চারিপাশটা ভীষণ নিস্তব্ধ হয়ে উঠেছে। ঠিক এমন সময় একটা তীক্ষ্ণ আওয়াজ আসে ওর কানে। অর্পিতা দেখল আয়নার ফাটলটা এবার পৌঁছেছে নিচে অব্দি, এবং ওর প্রতিফলনটা যেন নড়ছে। সামনে দাঁড়িয়ে আছে ওরই মতো আরো এক মুখ, কিন্তু সে হাসছে। অর্পিতা কম্পিত স্বরে বলে উঠল, কে 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 তুমি? প্রতিচ্ছবি মুখ নাড়িয়ে বলল, আমি। আমি তো তুই। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বাড়িয়ে দিল সেই প্রতিচ্ছবি। ঠান্ডা শক্ত কাঁচের মতো সেই হাত। পরের দিন সকালে কাজের দিদি এসে দরজা ঠেলে ঢুকলো ভিতরে। ঘরের দরজা আধ খোলা, ঘর এলোমেলো, আয়নাটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে আছে মেঝেতে। ঘরে কেউ নেই, শুধু আয়নার ফ্রেমে লালচে অক্ষরে লেখা আছে, আমি আয়নারও পারে চলে গেছি। পাড়ার লোকেরা এখনো বলা বলি করে, রাতের দিকে অর্পিতার পুরনো ফ্ল্যাটে আলো জ্বলে ওঠে। ভেতর থেকে কেউ যেন মৃদু গলায় হাসে। ও হয়তো বেঁচে নেই, কিন্তু গল্পটা আজও বেঁচে আছে আয়নার ওপারে।